নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 500 শয্যা বাড়ায় চিকিৎসার সুবিধা পাবেন আরও বেশি রোগী। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করল তদন্ত কমিটি। জাহাজটিতে মিলেছে বিষাক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি। আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। ইয়েমেনের আল মাখা বন্দরে হুতির হামলায় নিহত 4। হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণা করতে চান ট্রাম্প। রণতরী কিংবা ভাষণ দিয়ে দখল করা যাবে না বলছে তেহরান। দেশের বিপন্নপ্রায় রেংমিটচা ভাষায় কথা বলেন মাত্র 3 জন। বান্দরবানের দুর্গম পাহাড়ের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কণ্ঠস্বর রক্ষায় উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় প্রধানমন্ত্রী নতুন ভবনটির শুভ উদ্বোধন করেন। ইতিমধ্যে হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 1000। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ু রোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে। 15 তলার ভবনটির নিচের 3 তলা বেসমেন্ট হিসেবে ব্যবহার করা হবে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের 12 তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন। কোনোটি পরিত্যক্ত, কোনোটিতে থাকে না কেউ, 2-1টিতে থাকেন 2-4 জন। এমনই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবনগুলোর। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের জন্য বানানো হয় ভবনগুলো। এরই মধ্যে ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত 1038টি ভবন। স্বাস্থ্যকর্মীরা বলছেন বাইরের তুলনায় কোয়ার্টারের ভাড়া বেশি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে কোয়ার্টারের বদলে ডরমিটরি নির্মাণ করছেন তারা। জিহাদ ইসলামের তোলা ছবিতে হাসান মিসবার প্রতিবেদন। এ যেন বৃক্ষবাড়ি। ভবনে থাকে না মানুষ, তাই সেখানে গাছগাছালির বসতি। সংসার পেতেছে পোকামাকড়ের দল। দূর থেকে দেখে মনে হতে পারে এগুলো যেন ঐতিহাসিক স্থাপনা। বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবন 7টি। এই ভবনটি পরিত্যক্ত না হলেও থাকে না কেউ। বারান্দায় গজিয়েছে বটগাছ। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকাটি বেশ বড়। বাঁধানো পুকুরঘাট আর লম্বা গাছের সারিতে এক একটি ভবন, কিন্তু বেশিরভাগই ফাঁকা, কোনোটি আবার পরিত্যক্ত। 433টি স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারের সংখ্যা 2500-এর বেশি, যার মধ্যে 676টি পরিত্যক্ত আর 822টি ডরমিটরির মধ্যে বসবাসের অনুপযোগী 362টি। নতুন ভবনের অনেক ইউনিটও ফাঁকা। স্বাস্থ্যকর্মীরা বলছেন কোয়ার্টারের ভাড়া বেশি। কোয়ার্টারগুলো তো এখন নষ্ট হয়ে আছে, সে তো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা। তারপর পানির লাইন টাইন এগুলো ঠিকঠাক নাই, জানলা দরজা ভাঙা। উপজেলার ভিত্তিতে তো বাহিরে থাকলে টাকা খরচ কম হয়। আমাদের যেটা বেসিকের 40% আমাদের দেয় সেটা তো কেটে নেয় কোয়ার্টারে থাকলে, কিন্তু কোয়ার্টার তো বসবাসের যোগ্য নাই। কোয়ার্টারে থাকলে অনেক বাসা ভাড়া কেটে নেয়, আর বাইরে থাকলে একটু কম হয়ে যাবে। কোয়ার্টারগুলো ফাঁকা থাকলেও বসবাসের পরিবেশ এবং সুযোগ সুবিধা নিয়েও আছে প্রশ্ন। ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণেরও। গ্রামে যখনই আমি অর্ধেক মূল্যে বাইরে একটা বেটার বাড়ি পাই, তাহলে আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাঁতস্যাঁতে পুরনো বাড়ি যেটা পলেস্তারা খসে পড়ছে, আমি কেন থাকবো ওখানে?
কিন্তু আইডিয়ালি কি একজন চিকিৎসক একজন নার্স কিন্তু হাসপাতাল কম্পাউন্ডে যদি থাকে তাহলে রুগীরা বেটার সেবা পায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয় এলাকা অনুযায়ী। সিটি কর্পোরেশন এলাকায় তা ৫৫%, আর এর বাইরে ৪০%-এর মতো। কেউ সরকারি কোয়ার্টারে না থাকলে এই টাকা যুক্ত হয় বেতনের সঙ্গে। যদি কোয়ার্টার না থাকে তখন বলে কোয়ার্টার নাই, আর থাকলে গিয়ে বাইরে থাকে। হ্যাঁ, কিছু কিছু করতে পারে, বা সব ক্ষেত্রে যে করে তা না। আমি থাকে না অনেক জায়গায়, এটাও সত্য। বাট এগুলি তো গ্রাজুয়াল ম্যাটার, আস্তে আস্তে আগাতে হবে। সিঙ্গেল রুমের ইউনিটই হলো ডরমিটরি। ভাড়া মূল বেতনের ১০ থেকে ১৫%। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, কোয়ার্টারের বদলে এখন তারা ডরমিটরি নির্মাণ করছেন। আগে ছিল আমরা আবাসিক কোয়ার্টার, কিন্তু ম্যাক্সিমাম পরিত্যক্ত হয়ে গেছে, অনেকে রিমোট এরিয়া যেতে চায় না। এই জন্য আমাদের ওই টিম থেকে বেরোয় আমরা এখন ডরমিটরিতে গেছি। এখন আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ডর্ম করতেছি, মানে ডরমিটরি করতেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ধরনের কোয়ার্টার থাকে। ব্যবহার না হওয়ায় এক পর্যায়ে এগুলো পরিত্যক্তই হয়ে যায়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গণটিকা দেওয়ার প্রায় ৩ মাস পরও হামের আক্রমণ থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, মাইক্রো প্ল্যানিং করে টিকা দিতে পারলে এখনও হাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাদের মতে, শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও হাম মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। বলেন, এখনও অনেকে টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনতে হবে। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথি রিপোর্ট। যে ছোট্ট মুখটায় সারাদিন হাসি লেগে থাকার কথা, আজ সেই মুখটা জ্বরে ক্লান্ত আর নিস্তেজ। অসহায় চোখে শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। টাঙ্গাইল থেকে আসা এই ছোট্ট শিশুটির নাম মুনতাহা, বয়স মাত্র ৯ মাস। এই ৯ মাস বয়সে কথা ছিল শিশুটি দাপিয়ে বেড়াবে সারা ঘর। তবে এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। গত 4 দিন যাবৎ ভর্তি ছিলাম ওইখানে। 4 দিনে মানে ডাক্তার গতকালকে বললো যে ভালো অনেকটা কমে গেছে, তখন মানে আমাদের বেটে দিয়ে দিল। কিন্তু আসার পরে আজকে মনে হতেছে যে আমরা মানে ডাক্তার বলতেছে যে ভালো আছে, কিন্তু আমরা ভালো পাচ্ছি না। মুনতাহার মতো এমন অনেক শিশু হাসপাতালের বিছানায় হাম নিয়ে কাতরাচ্ছে। অভিভাবকরা বলছেন, এখনও জেলা উপজেলা পর্যায়ে হাম চিহ্নিত করতে সময় লাগছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি শিশু। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু হয়েছে প্রায় 900। বাবু বেশি অসুস্থ ছিল, তাই জন্য ঢাকা নিয়ে আসছি। আজকে ঢাকা 4 দিন যাব, অনেকটা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। এই 10 দিন হইতে যাইয়ে জ্বর, ঠান্ডা জ্বর আছে তো এইতে ডাক্তার দেখাইছি। এখন এখানে তো আবার যাইয়ে অনেক সিরিয়াস ভাবে যাইয়ে অসুস্থ। গত বৃহস্পতিবার দিন আসছিলাম, ডেঙ্গু, হাম প্লাস নিউমোনিয়া, ওই বুকের ইনফেকশন এগুলো নিয়ে। এখন আজকে 8 দিন। জ্বর ছিল 7 দিন। গেছে শনিবার থেকে সকালে হাম দেখছিলাম, হাম দেখে রবিবার দিন দুপুরে 1টা বাজে আমরা এখানে ভর্তি হয়েছি। হাম ভালো হয়ে গেছে, আর হলো শ্বাসকষ্ট আছে দেখা ম্যামরা রাখছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, এখনও অনেক জায়গা ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয়নি, যার কারণে এখনও হাম নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণ আনার জন্য আমি মনে করি 1 নম্বর হলো ভ্যাকসিনেশন মাস্ট, এবং পকেট খুঁজে 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 বাড়ি বাড়ি গিয়ে এটা মানে সার্চ করা যে এই বাচ্চারা ভ্যাকসিন দিছে কিনা। কারণ অনেক সময় সচেতন না মারা, যে তার ভ্যাকসিন দেওয়া হয়, না দেওয়া থাকলে সেন্টারে পাঠান। আর দ্বিতীয়ত হলো ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, গবেষণা সংস্থার তথ্যে বিভ্রান্ত হয়েছে সরকার। আরও যাচাই বাছাই করে টিকা নিয়ে মাইক্রো প্ল্যানিং করা দরকার, না হলে টিকার সফলতা আসবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি সেই বস্তি এলাকায় তারা মানে দিনের পর দিন এসে সেখানেই টিকাদান কেন্দ্র করতেন, তাহলে ওই বাচ্চাগুলো সকালে না হয় বিকালে না হয় সন্ধ্যা তারা টিকাটা দিয়ে যেত। সেটা এবারে করা হয়নি। টিকা আনার পরেও যে টিকা এখনও পর্যন্ত ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিসেফ বলেছে এখন থেকে 2 মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটাকে খুবই বিভ্রান্ত করেছে সরকারকে। কারণ স্বভাবতই ইউনিসেফের কথা, WHO-র কথা সরকারের নীতি নির্ধারকরা এবং জনগণ অধিক মাত্রায় বিশ্বাস করে। তারা যখন এভাবে একটা মানে অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, সেটা তো তারা ক্ষতিপূরণ করা উচিত। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন তারা স্বীকার করছে অনেক দিন পরে যে কোনো জায়গায় 95% শিশু টিকা পায়নি, বিশেষ করে যারা বঞ্চিত শিশু। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে দুর্ঘটনার 6 ঘন্টা পর বাতাসে 10.8 ppm মাত্রার হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে। বিস্ফোরক অধিদপ্তরের ধারণা, দুর্ঘটনার সময় বাতাসে হাইড্রোজেন সালফাইডের মাত্রা 100 ppm এর উপরে ছিল। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় শিল্প সচিব সহ জেলা প্রশাসন ও শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান 34 জন শ্রমিক। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 9 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় জেলা প্রশাসন 9 সদস্যের এবং শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পুলিশ সুপার জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে। হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেড ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবেন, ভিতরের বিষয়গুলো ওনারা দেখবেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পরিদর্শনে কি পেল তদন্ত কমিটি? দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি জেলা প্রশাসনের এবং একটি শিল্প মন্ত্রণালয়ের। জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি সেটি 9 সদস্যের এবং শিল্প মন্ত্রণালয়ের সেটি 11 সদস্যের তদন্ত কমিটি। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব এখানে এসেছেন। তিনি এই তদন্ত কমিটির যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এটি পরিদর্শন করেছেন এবং বেশ কিছু বিষয়ে আমরা দেখলাম তারা কলকারখানা পরিদর্শকের সাথে কথা বলেছেন, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শকের সাথে কথা বলেছেন। এখন জাহাজটিতে যে হাইড্রোজেন সালফাইডের অবস্থা ঠিক কতটুকু আছে এবং কেন এই ধরনের একটি যে ট্যাঙ্ক, অর্থাৎ যে নিচের যে অংশটি থাকে, খালি যে জায়গাটি থাকে জাহাজের, যার মাধ্যমে জাহাজটি ভেসে বেড়ায়, সেই অংশে এত পরিমাণ হাইড্রোজেন সালফাইড কিভাবে ছিল, সেটি আসলে যে হাইড্রোজেন সালফাইড থাকার কারণগুলো খতিয়ে দেখছে বিস্ফোরক অধিদপ্তর। এবং ভেতরে এখন পর্যন্ত হাইড্রোজেন সালফাইডের কতটুকু আছে সেটি আসলে তারা চাচ্ছে যে ওয়াশ আউটের মাধ্যমে সেখানে যা রয়েছে বিষাক্ত যে গ্যাস, সেগুলো আসলে বের করে দেওয়ার চেষ্টা করবেন এবং এরপরেই কিন্তু তারা জাহাজটিতে ভেতরে গিয়ে পরিদর্শন করবেন এবং পুরো বিষয়টি আসলে তারা খতিয়ে দেখবেন। যে বিষয়টি বিস্ফোরক অধিদপ্তরের যিনি পরিদর্শক এসেছেন তিনি যেটি বললেন যে তারা ঘটনার প্রায় 6 ঘন্টা পর এসেও কিন্তু সেখানকার বাতাসে 10.8 ppm মাত্রার কিন্তু হাইড্রোজেন সালফাইড পেয়েছে, যেটা আসলে শূন্য থাকার কথা। যখন শ্রমিকরা কাজ করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করে সর্বপ্রথম এই ধরনের গ্যাস বা বিষাক্ত যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে নিষ্ক্রিয় করার পর, বের করার পর তারপর শ্রমিকদের কাজ করার কথা। কিন্তু এই কাজটি কেন করা হলো না? এবং এটি একটি গ্রিন শিপইয়ার্ড, যেটি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিপইয়ার্ড, সেখানে এই ধরনের ঘটনা সেটি আসলে কার অবহেলার কারণে হয়েছে সেটিও আসলে খতিয়ে দেখবে তদন্ত কমিটি, এমনই কিন্তু জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পেছনে আসলে যে ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো দায় রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের যে অধিকার সেটিও কিন্তু মানা হয়নি, কারণ গতকাল শুক্রবার ছুটির দিন ছিল। যদিও শ্রমিকদের যে পরিবার বা আশপাশের যারা রয়েছেন তারা বলছেন কাজেই কিন্তু তারা এসেছেন, তবে মালিক কর্তৃপক্ষের দাবি যারা সে সময় মারা গিয়েছে তাদেরকে দিয়ে সেখানকার ইন্সপেকশনের কাজ করানো হচ্ছিল এবং এখানে যে নিরাপত্তার শ্রমিকদের নিরাপত্তার জন্য যে সকল ইকুইপমেন্টগুলো থাকার, সরঞ্জামগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু পুরোপুরি পাওয়া যায়নি, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। সবকিছু মিলে তদন্ত কমিটি। আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সক্ষম হবে ইনশাআল্লাহ। উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি স্রেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। তবে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। উপস্থিত সুধীবৃন্দ, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য
কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব এই বিষয়গুলো। এই প্রত্যাশা এবং বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইয়েমেনের সরকারি বাহিনী নিয়ন্ত্রণাধীন আল মাখা বন্দরে জোরালো হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ছোড়া হয়েছে কমপক্ষে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ গেছে কমপক্ষে 4 বেসামরিকের, আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার নিশ্চিত করেছে এই তথ্য। হামলার সময়কার একটি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যাতে বন্দরের বেশ কিছু অবকাঠামোকে আগুনে পুড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত মাছ ধরার কয়েকটি নৌকাও। এদিকে সৌদি আরবের নাজরানে আরামকোর একটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা, দাবি করেছে সংবাদ সংস্থা সাবা। বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি। ওমান উপকূলে একটি রুশ তেলবাহী জাহাজ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। ওমান জানিয়েছে দেশটির হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের কাছে হয়েছে এ ঘটনা। ক্যারোলিন বেজেঙ্গি নামের জাহাজটিতে ছিল প্রায় 10 লাখ ব্যারেল তেল, যা এশিয়ায় নেওয়া হচ্ছিল। গত 8 জুন ইয়েমেনের উপকূলে বিস্ফোরণ হয় নৌযানটিতে। এরপর 30 জুন আল কেবলিয়া দ্বীপের কাছে আটক পড়ে এটি। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা এই ঘটনার সাথে ইরান যুদ্ধের সম্পর্ক নেই। অচিরে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক ভাষণে এমনটাই জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। আবারও দাবি করেন গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ রয়েছে ওয়াশিংটনের হাতে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানি কর্মকর্তারা। টুইট করে বিমানবাহী রণতরী কিংবা ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মন্তব্য করেছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। জানান, কোনো হুমকিতেই ভয় পায় না ইরান। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ইরানকে সম্পূর্ণ পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এর মানে হলো আমরা সেখানে অবরোধ করে রেখেছি। আমরা না চাইলে কোনো জাহাজ এর ভেতর দিয়ে যেতে পারবে না। ভাবতে পারেন, বাংলাদেশি একটি ভাষায় কথা বলতে পারেন মাত্র 3 জন। 70-ঊর্ধ্ব এই ব্যক্তিদের মৃত্যু হলে ভাষাটিও হবে বিলুপ্ত। যমুনা টেলিভিশনকে জানান, জীবনের শেষ নিঃশ্বাস অবধি উচ্চারণ করবেন নিজস্ব শব্দ, বলবেন ভাষা। দুর্গম পাহাড়ে এই ভাষাকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ সহ নতুন প্রজন্মের মধ্যে ভাষাকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিলুপ্ত ও বিপন্ন প্রায় এমন ভাষার খোঁজ নিয়েছেন আহমেদ রেজা। ছবি তানভীর মিজানের। বান্দরবানের আলীকদমের ক্রাসিং পাড়া। স্বাভাবিকের তুলনায় দুর্গম, দূরবর্তী পাহাড়ি এই গ্রাম। উপজেলা সদর থেকে 12 কিলোমিটার দূরের এই গ্রামে হারিয়ে যাওয়া এক ভাষার খোঁজে যমুনা টেলিভিশন। বন্ধুর পথ পেরুতে 3 ধাপে ভ্রমণ করতে হয়। প্রথমে বান্দরবান সদর থেকে কিছুটা গাড়ির পথ, পরে নৌকায় প্রায় 2 ঘন্টার যাত্রা, এরপর পাহাড়ের গা বেয়ে ট্রেইল ট্রেকিং বা পায়ে হাঁটা। বৃষ্টির মধ্যে যখন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম ক্রাসিং পাড়ায়, তখন সন্ধ্যা। এখানেই বয়োবৃদ্ধ 3 জন কথা বলছিলেন একটি ভাষায়, যার নাম রেংমিটচা। বিস্ময়কর হলেও সত্য, শুধু তারা 3 জনই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, যাদের মধ্যে 2 জন নারীর। একই নাম কুনরাও ম্রো। একজনের বয়স 60, অপরজনের 75। মাংপুং ম্রো হলেন পুরুষের নাম। বাস্তুচ্যুতি, সময়ের রদবদল আর পারিবারিক চর্চার অভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারেনি এই ভাষা। ফলে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি।
ไก่มาตุกให้ก่อนไก่ลูกเห็นน่ะมีแต่คอกไก่ตะมาเด้อเลยตะมาตะเด้อ ถุยกำละง่ายจ้าอ้อยปลายอ้อมค่ะละถุยจ้าต้องป่าตะลาแปงนั่นแหละถุยอเด็กนี่ตุกเกินนี่ถุยกอบอเด็กএকসময় যে ভাষায় মুখর ছিল পাহাড়ি জনপদ, আজ সেই ভাষাভাষী মানুষের সংখ্যা মাত্র ৩। তাদের কণ্ঠ থেমে গেলে চিরতরে থেমে যাবে ভাষার শ্বাস-প্রশ্বাস। তবে ঠিক এখানেই নতুনভাবে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেংমিচ্চা ভাষা বাঁচিয়ে রাখতে দুর্গম পাহাড়ে নতুন প্রজন্মের জন্য তৈরি করেছে স্কুল, যেখানে শিক্ষার্থীদের সুবিধা প্রদান ও শিক্ষক যুক্ত করেছেন। পাহাড়ের ভাষাকে বাঁচিয়ে রাখতেই বাহিনীর এই উদ্যোগ। মায়ের ভাষা যদি হারায় যায় কত মানে দুনিয়া অনেক কষ্ট আছে, সেজন্য আমি নিজের প্ল্যান করে উডুক করে কষ্ট করে ওই যে আমার নিজে ঘরে এরকম বসা বা শিখায়। একটি ভাষার মৃত্যু হলে শুধু কিছু শব্দ হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জাতির স্মৃতি, ইতিহাস, পরিচয় আর পৃথিবীকে দেখার অনন্য দৃষ্টিভঙ্গি। রেংমিচ্চা একটি পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, যে ভাষাটি আজ প্রায় মৃতপ্রায়। আমার সামনের যে জনগোষ্ঠী দেখছেন তারা কেবল এই ৩ জন এই ভাষাটি জানেন, আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শেখানোর প্রক্রিয়া চলছে। মূলত এই পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের তত্ত্বাবধানে পাহাড়ের আনাচে কানাচে যে মৃতপ্রায় ভাষাগুলো রয়েছে তা আবার পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, আলী কদম, বান্দরবান।